ক্লাস শেষে সাব করে রাখবো। ওইটাতে আমার যতগুলা ক্লাস আছে, আমি যতগুলা ক্লাস করাবো সবগুলো ওই লিংকে দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা গতদিন এই জায়গা পর্যন্ত ছিলাম যে 6 নম্বর রুলসটার পর্যন্ত নিয়ে আলোচনা করছিলাম। এর আগে আমাদের স্যার লিংকটা আবার বলেন স্যার, লিংকটা আবার বলেন আমি স্যার। গ্রুপে লিখে দিব না টিকেডি 336। আচ্ছা, আমাদের স্যার কথা গতদিন শোনা যাচ্ছে? এখনো শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। সো আমরা গতদিন 5টা রুলস নিয়ে আলোচনা করছিলাম এবং এক্সাম্পল গুলো একটু দেখাইছিলাম তোমাদের আমি। আজকে আমরা 6 নম্বর রুলসটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, যদি এই রুলস গুলো তোমাদের আগে জানা থাকে তাহলে তো ভালো, আর না জানা থাকলে আমরা এটা নিয়ে আরেকবার একটু আলোচনা করব। একটু খেয়াল করে দেখো, রুল নাম্বার 6 এ বলছে, 5 নাম্বার পর্যন্ত আমি আলোচনা করছি গত ক্লাসে, ভিডিওটা দেখে নিও তাহলে বুঝতে পারবা তোমরা। কেউ কোয়েশ্চেন করবা না এর আগের গুলা নিয়ে। দেখো, আর যাদের কোনো কোয়েশ্চেন থাকে, বুঝতে সমস্যা হয়, সেটা গ্রুপে জানাবা, কারণ ক্লাস তো আমাদের 40 মিনিটসের থাকে। এর মধ্যে যদি কোয়েশ্চেন অনেক বেশি হয় তাহলে দেখা যায় ক্লাসটা কন্টিনিউ করা যায় না। কোনো কোয়েশ্চেন থাকবে সেটা গ্রুপে আমাকে বলবো, আমি গ্রুপে সেটা সলিউশন দিয়ে দিব। কথাটা কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। ফাইন। ইয়েস স্যার। ওকে, দেখো রুল নাম্বার 6 এ আমি গতদিন একটা জিনিস বলছিলাম যে আমরা যখন একটা সেন্টেন্স লিখি, দেখবা সেন্টেন্সে যদি এইরকম প্যাটার্নটা আমরা পাই, অর্থাৎ নো সুনার হেড যুক্ত যদি কোনো প্যাটার্ন আমরা পাই, অর্থাৎ নো সুনার হেডের অংশটা সবসময় খেয়াল রাখতে হবে যে নো সুনার হেড যুক্ত অংশটা হবে তোমার পাস্ট পারফেক্ট। এই যে দেখো একটা এক্সাম্পল আমি লিখছি, নো সুনার হেড উই রিচড, অর্থাৎ নো সুনার হেডের সাথের অংশটা হবে পাস্ট পারফেক্ট এবং পরের অংশটা শুরু করতে হবে দেন দিয়ে, THAN দিয়ে। স্ট্রাকচারটা হলো নো সুনার হেডের সাথের অংশ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে দেনের পরের অংশটা আমাদেরকে পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। এক্সাম্পলটা একটু খেয়াল করে দেখো, একটা পার্থক্য আছে এটার মধ্যে। যেমন নরমালি আমরা যে পাস্ট পারফেক্ট সেন্টেন্সটা লিখি সেই ক্ষেত্রে আমরা কি লিখি দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে হেড, তারপরে মূল ভাবে পাস্ট পার্টিসিপল। কিন্তু এই প্যাটার্নে নো সুনার হেড হওয়ার কারণে ওই হেডের পরে সাবজেক্টটা বসছে, তারপরে গিয়ে পাস্ট পার্টিসিপল বসছে, ওই একটু চেঞ্জ, বাট এটাও কিন্তু একটা পাস্ট পার্টিসিপলের সেন্টেন্স। কথাটা কি বোঝা গেছে রে এই জায়গায়? জি স্যার। অর্থাৎ স্ট্রাকচারটা হলো কি, যদি নো সুনার হেড, আমরা কিন্তু করতেছি রাইট ফর্ম অফ ভার্ব। সো অনেক সময় দেখবা রাইট ফর্ম অফ ভার্বের কোয়েশ্চেন গুলো থাকবে এইরকম। এই যে আমি একটা দেখো, এই যে দেখাইতেছি একটা সাথে, এই যে দেখো এরকম থাকবে। যেমন এরকম একটা গ্যাপ দেয়া থাকবে, গ্যাপের পরে শব্দটা দেয়া থাকবে, তারপরে তুমি বাকি অংশ দেখে তোমাকে সেটা বুঝে নিতে হবে যে এটা আমাকে কোন টেন্সে লিখতে হবে। এটা আমি একটু পরে যাচ্ছি, তারপরে একটু জাস্ট ওইটা জিনিসটা একটু মনে রাখো যে নো সুনার হেড যদি থাকে তাহলে একটা অংশ থাকবে হলো পাস্ট পারফেক্টে, আর পরের অংশটা শুরু করতে হবে পাস্ট ইনডিফিনিটে, তবে মাঝখানে দেন বসাইতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই নিয়মটা হলো শুধুমাত্র নো সুনার হেডের ক্ষেত্রে না। এই নিয়মটা হলো যদি স্কেয়ারসলি হেড থাকে অথবা হার্ডলি হেড থাকে, এই তিনটার ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু একই রকম। বাট পার্থক্যটা হলো নো সুনার হেড পরের অংশটা শুরু করতে হয় দেন দিয়ে, আর স্কেয়ারসলি আর হার্ডলি এর পরের অংশটা শুরু করতে হয় হোয়েন অথবা বিফোর দিয়ে, বাট স্ট্রাকচারটা সেম। এটা হলো রুল নাম্বার 6। এটা তুমি পাবা, তুমি কিভাবে বুঝবা সেটা আমি তোমাকে যখন এক্সাম্পল প্র্যাকটিস করাবো তখন সেটা তোমাকে আরেকটু ক্লিয়ার করে আমি দিয়ে দিব। জাস্ট এখন এটা মনে রাখো যে নো সুনার হেড যুক্ত হইলে সাথের অংশটা হবে পাস্ট পারফেক্ট, আর পরের অংশটা আমাকে শুরু করতে হবে দেন দিয়ে, এবং দেনের পরের অংশটা আমাকে করতে হবে পাস্ট ইনডিফিনিটে। ফার্স্ট ইনডিফিনিট। হ্যাঁ, এই কথাটা মনে রাখলেই হবে। এই ক্ষেত্রে হলো ওই তিনটা স্ট্রাকচার সেম। যেমন ধরো আমি আরেকটা एग्जांपल লিখছি দেখো, scarcely had we reached the school when the bell rang। আচ্ছা, আমরা এই জায়গায় স্কুলের জায়গায় আমরা কলেজ লিখতে পারি। হ্যাঁ স্যার। তো এই হলো স্ট্রাকচারটা। নো সুনার হেড, স্কেয়ারসলি হেড অথবা হার্ডলি হেড থাকলে ওই সাথের অংশটা হয় পাস্ট পারফেক্টে আর পরের অংশটা হয় পাস্ট ইনডিফিনিটে, ঠিক আছে? জি স্যার। ওকে, এটা হলো রুল নাম্বার 6।
তারপরে তোমরা একটু বইগুলো ফলো করবা, বইয়ের মধ্যে এই রুলসগুলো আবার একটু ক্লিয়ারলি লেখা আছে, বইগুলো ফলো করবা, বই থেকে আরেকবার একটু ভালো করে এক্সাম্পল গুলো দেখার চেষ্টা করবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমরা চলে যাব রুল নাম্বার 7-এ। একটু খেয়াল করে দেখো 7-এ কিছু শব্দ আছে, শব্দগুলো কেউ একজন একটু পড়ো আমার জন্য। এনিওয়ান? স্যার পুরোটা কি পড়বো? রুল 7 কি পুরোটা রুল পড়বো? 7টা একটু পড়ো। হ্যাঁ। If a sentence contain had better, had rather, would better, হ্যাঁ বলে যাও। would rather, sentence be present or base form. দেখো এই ধরনের কোনো শব্দ যদি আমরা Example, I won't let you enter the class. True. আচ্ছা আমি একটু বলি, শোনো। এই ধরনের যদি সেন্টেন্স থাকে, খেয়াল করে দেখো, কোন সেন্টেন্স যদি এই ধরনের শব্দগুলো আমরা পাই, যেমন ধরো হ্যাড বেটার, হ্যাড রাদার, উড রাদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার এটসেট্রা, তখন কি হবে দেখো, ভার্বটার বেস ফর্ম বসাইতে হবে এবং এইগুলোর পরে কখনো টু বসানো যায় না। আমি যদি বলি আই হ্যাড বেটার টু টেক, এরকম হবে না, মানে এই শব্দগুলোর পরে কোনো ধরনের ইনফিনিটিভ বসানো যাবে না, সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাইতে হবে। কথাটা কি বুঝাইতে পারছি আমি? জি স্যার। যদি কোনো সেন্টেন্সে আমরা এই শব্দগুলা পাই, অর্থাৎ হ্যাড বেটার, হ্যাড রাদার, উড রাদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার এটসেট্রা, তখন পরে যে ভার্বটা বসবে, প্রিন্সিপাল ভার্বটা বসবে, সেটা বেস ফর্ম বসবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসবে, এবং এইটার পরে কোনো ধরনের টু ইউজ করা যাবে না, ডাইরেক্টলি প্রেজেন্ট ফর্মটা বসাইতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা দেখো আমরা যে Yes, sir. আমরা যে এই 5টা বা 6টা যে 7টা রুলস নিয়ে আলোচনা করছি, এই জায়গায় কয়েকটা এক্সাম্পল আমি লিখছি, একটা এক্সাম্পলটা খেয়াল করে দেখো। 1 নম্বরে বলছে ইউ হ্যাড বেটার। দেখো একটু আগে আমি বলছি যে হ্যাড বেটার থাকলে কোন ফর্ম বসাইতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম স্যার, প্রেজেন্ট ফর্ম স্যার, অর্থাৎ বেস ফর্মটা বসাইতে হবে, তাই না? সো হ্যাড বেটারের পরে এক্সট্রা কোনো কিছু লিখবো না আমি, জাস্ট অ্যানসারটা কি হবে আমার? টেকটা টেকই থাকবে, কোনো চেঞ্জ হবে না। জি স্যার। ঠিক আছে না? জি স্যার। ইউ হ্যাড বেটার টেক ডিনার নাও, মানে তুমি বরং এখন ডিনারটা খেয়ে ফেলো, তোমার এখন ডিনার খেয়ে ফেলা উচিত। তার মানে এই জায়গায় তোকে হ্যাড বেটারের পরে আমি এক্সট্রা কিছু ইউজ করি নাই, শুধুমাত্র ভার্বের বেস ফর্মটা বসাইছি। আচ্ছা কেউ একজনের এটা মিউট করো রে, শব্দ করতেছে। আচ্ছা তো এই জায়গায় আমি দেখো, এখন যদি এই হেড বেটারের জায়গায় যদি হেড রাদার থাকতো, উড বেটার থাকতো, সেম জিনিসটা আমি করতাম, তাই না? জি। আচ্ছা জি স্যার। জি স্যার। ওকে ওকে। দেখো 2 নম্বর এক্সাম্পলে, একটু আগে যেটা 6 নম্বর একটু আমরা আলোচনা করেছিলাম, দেখো রিচড হবে। হ্যাঁ, হার্ডলি হ্যাড দ্য স্টুডেন্টস অফ কলেজ, হার্ডলি হ্যাড দ্য স্টুডেন্টস অফ কলেজ, দেখো তাহলে সেটা পাস্ট পারফেক্টে নিতে হবে। সো রিচের পাস্ট পার্টিসিপল হলো রিচড, সো অ্যানসারটা হবে হার্ডলি হ্যাড দ্য স্টুডেন্টস অফ কলেজ রিচড when the rain started, অর্থাৎ যখনই স্টুডেন্টসরা, প্রেজেন্ট। হ্যাঁ পরেরটা প্রেজেন্ট না, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, এই যে স্টার্টেড। জি স্যার। ও স্টার্টেড স্যার। স্টার্টেড। যদি আগেরটা হার্ডলি হ্যাড, স্কেয়ারসলি হ্যাড অথবা তোমার নো সুনার হ্যাড হয়, তাহলে পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হবে, when then অথবা বিফোরের পরের অংশটা পাস্ট ইনডিফিনিট। যেমন ধরো তারাও লিখছে দেখো, হার্ডলি হ্যাড দ্য স্টুডেন্টস অফ কলেজ রিচড when the rain started। বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা তোমাদের আরেকটা নিয়মে আমি বলছিলাম, দেখো রুল নাম্বার 3 একটু খেয়াল করো, যে কোন সেন্টেন্সে যদি আমরা জাস্ট, জাস্ট নাও, এভার, নেভার, ইয়েট, রিসেন্টলি এই শব্দগুলা পাই, সেটা কোন টেন্সে লিখতে হবে একটু মনে আছে কারো? ক্লাসটা করি নাই স্যার আমি। লাস্ট করো নাই? ঠিক আছে, প্রেজেন্ট টেন্স স্যার। না, কেউ কি বলতে পারবা যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, তার মানে কেউ ভিডিওটাও দেখো নাই আমি যে লিংকে দিছিলাম? স্যার এই জায়গায় 26 জনের মধ্যে কেউ কি ক্লাসে ছিল না রে গত 2টা ক্লাসে? না স্যার। জি না স্যার। আমিও ছিলাম না স্যার। ও মাই গড, ভুল হইছে, প্রেজেন্ট টেন্স ছিল। আজকে 26 জনের মধ্যে কেউই নাই যারা গত ক্লাসে ছিল। স্যার আজকে ফার্স্ট ক্লাস। জি না স্যার। হ্যাঁ বলো বলো, কে বলতে চাচ্ছ বলো। স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ ভেরি গুড, প্রেজেন্ট পারফেক্ট হবে। অর্থাৎ স্ট্রাকচারটা ছিল কি, কোন সেন্টেন্স যদি ইয়েট, নেভার, এভার, জাস্ট, জাস্ট নাও থাকে, তাহলে সেটাকে আমাকে প্রেজেন্ট পারফেক্টে লিখতে হবে। তাহলে অ্যানসারটা কি হবে বলো, যে বলছো প্রেজেন্ট পারফেক্ট, অ্যানসারটা কি লিখবো আমরা তাইলে?
উই ড্যাশ নট কমপ্লিট আওয়ার টাস্ক ইয়েট। কি হইতে পারে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টলি লিখলে অ্যানসারটা কি হইতে পারে? we has not ওই উই এর পরে হ্যাজ হয় নাকি রে কখনো? যে বলছো প্রেজেন্ট পারফেক্ট সে একটু অ্যানসারটা বলো। Sir, we have completed our task yet. উই হ্যাভ কমপ্লিটেড হবে না, উই হ্যাভ নট কমপ্লিটেড হবে। নটটা কি লাগবে না? We had not, জি। হ্যাঁ, সো খেয়াল করে দেখো উই এর সাথে সবসময় হ্যাভ ইউজ করতে হয়, আর তারা দিছে কমপ্লিট, সেটাকে আমাকে পাস্ট পার্টিসিপলে নিয়ে যেতে হবে। সো উই হ্যাভ নট কমপ্লিটেড আওয়ার টাস্ক ইয়েট, মানে আমরা আমাদের কাজটা এখনো শেষ করি নাই। সো যদি কোনো সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, এভার, ইয়েট, নেভার, রিসেন্টলি এইগুলো থাকে সেটা আমাকে প্রেজেন্ট পারফেক্টে লিখতে হবে। ইজ ইট ক্লিয়ার? yes sir ফাইন। আচ্ছা দেখো রুল নাম্বার 4, আমরা রাইট ফর্ম অফ ভার্ব বলতে অনেকেই মনে করে যে রাইট ফর্ম অফ ভার্বে অবশ্যই চেঞ্জ করতে হবে, এটা কিন্তু ভুল ধারণা। রাইট ফর্ম অফ ভার্বে অনেক সময় কি হইতে পারে, যে শব্দটা দেওয়া আছে ওইটাই থাকতে পারে, কোনো ধরনের চেঞ্জ হবে না, এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। যেমন ধরো এক্সাম্পল নাম্বার 4 এ দেখো বলছে মুসলিমস এনজয় ঈদ টুয়াইস এ ইয়ার, মানে বছরে মুসলমানরা 2টা ঈদ উদযাপন করে। সো এটা দেখো একটা ইউনিভার্সাল ট্রুথ, এটাতে আমি কোনো ধরনের চেঞ্জ করতে পারবো না। এটা কিন্তু আগেও করে আসতো, এখনো করতেছে, ভবিষ্যতেও করবে, তাই না? সো এই সমস্ত আমার ভার্বের কোনো পরিবর্তন হবে না। যেহেতু এই জায়গায় মুসলিমস আছে তার মানে প্লুরাল, এটা অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে, জাতি বুঝাইলে প্লুরাল হয়। অ্যানসারটা হবে মুসলিমস এনজয় ঈদ টুয়াইস এ ইয়ার, জাস্ট এনজয় হবে, আর কোনো কিছু বসবে না। এই হলো রাইট ফর্ম অফ ভার্বের 4 নাম্বার অ্যানসারটা হবে এইটা। কারো কোনো ডাউট আছে 4 নাম্বার নিয়ে? জি না। ওকে ফাইন। নাও টেল মি হোয়াট ইজ দ্য অ্যানসার অফ কোয়েশ্চেন নাম্বার 5? পিপল অফ বাংলাদেশ ড্যাশ ফ্রম ভেরিয়াস ডিজিজেস, বাংলাদেশের মানুষরা বিভিন্ন ধরনের রোগে ভুগে, এটা কি কোনো চেঞ্জ হবে কিনা? জি না স্যার। এটা তো হতে পারে স্যার। কিভাবে বলো? আচ্ছা একজন বলছে জি না, আমি তারটা নিলাম। কেউ একজন বলছে হতে পারে, কি চেঞ্জ হবে বলো? এটা অ্যাকচুয়ালি চেঞ্জ হবে না, কারণ দেখো পিপল অফ বাংলাদেশ সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজেস, তারা বিভিন্ন ধরনের রোগে ভুগে, এটা সত্যি কথা। বাংলাদেশের মানুষরা বিভিন্ন ধরনের রোগে ভুগে, এই জায়গায় কোনো চেঞ্জ করার দরকার নাই। অনেকে এটাকে বলতে পারে যে পিপল অফ বাংলাদেশ আর সাফারিং, সেটাও নেওয়া যায়, তবে সাফারটা এই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? আর এটা একটু মুখস্থ রাখবা যে সাফারের পরে প্রেপোজিশন ফ্রম বসে, সাফার ফ্রম, ঠিক আছে? আচ্ছা এটা গেল রুল হলো তোমার, আমরা করলাম 60টা। দেখো আমরা আজকে আরো কিছু রুলস নিয়ে আলোচনা করব। একটু এই স্ক্রিনটা দেখো, দেখা যায় কিনা এখন, যেটা আমি স্ক্রিনে আসছে রুল নাম্বার 8। এখনো আসে নাই স্যার। এখন আসে স্যার। দেখা যায় স্যার। রুল নাম্বার 8 লেখা একটা স্ক্রিন আসছে, সেটা কি দেখা যায়? এখনো দেখা যায় না। বলছেন দেখতে পাচ্ছি। জি স্যার দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না স্যার। যে দেখতে পারতেছো না, কয়জন দেখতে পারতেছো? একটু হ্যান্ড রেজ করো তো, আমাকে একটু হ্যান্ড রেজ করে বলো। স্যার দেখা যাচ্ছে না। স্যার এই সেভেন এখন শো হয়নি স্যার। কারো শো হয়নি স্যার। দেখা যাচ্ছে না। রুল 8 দেখা যাচ্ছে না। রুল 8 আসে না। আচ্ছা ঠিক আছে, একটা মিনিট। এখন একটু দেখো, এখানে আসছে স্যার। দেখা যাচ্ছে। এখন ঠিক আছে স্যার। আসছে স্যার দেখা যাচ্ছে। রুল 8 কি দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ স্যার। ফাইন, ইয়েস স্যার। ঠিক আছে। আচ্ছা দেখো রুল নাম্বার 8 এ বলছে এই যে জিনিসগুলো একটু আমরা পড়বো প্লিজ, এইগুলা জাস্ট পড়ার জন্য না যে একবার করলাম পড়েই শেষ, এটা কিন্তু এই কারণে না, একটু খেয়াল করবা। এটা হলো আমরা যতগুলো রুলস পড়বো এগুলো আমার ইংরেজিতে সব জায়গায় লাগবে, সব জায়গায় এগুলোকে ইউজ করতে হবে, এগুলো মুখস্থ থাকতে হবে আমার মোটামুটি, এই স্ট্রাকচারটা ফলো করতে হবে।
আচ্ছা একটু নীলিমা দাস নিপা একটু এটা বন্ধ করো, তোমার মিউট করে রাখো একটু এটা বন্ধ করো তোমার মিউট করে রাখো। কয়েকজনের একটু মেহেদি হাসান একটু মিউট করে দাও, যাদের আনমিউট আছে একটু মিউট করে দাও প্লিজ, সাউন্ড আসে এক্সট্রা, প্রবলেম হয়। আচ্ছা ওকে, সো দেখো রুল নাম্বার 8 এ কি বলছে, আফটার দ্য ফলোইং ওয়ার্ডস অর ফ্রেজেস, অর্থাৎ কোন সেন্টেন্সে যদি আমরা ক্যান নট হেল্প, কুডন্ট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু, মাইন্ড অথবা কোন ধরনের প্রেপোজিশন পাই, সেই প্রেপোজিশনের পরে অবশ্যই যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে আমাকে আইএনজি যোগ করে ফেলতে হবে। কথাটা আবার বলি আমি, কোন সেন্টেন্সে যদি আমরা ক্যান নট হেল্প, কুডন্ট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু অথবা কোন ধরনের প্রেপোজিশন আমরা পাই, অর্থাৎ শুধুমাত্র টু ছাড়া যদি কোনো প্রেপোজিশন আমরা পাই, যেমন ধরো অফ, ইন, এট, উইথ, উইথআউট, সেই ক্ষেত্রে আমাদের যে ভার্বটা তার পরে থাকবে সেই ক্ষেত্রে আমাকে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। বুঝা গেছে কথাটা? জি স্যার। জি স্যার। একটু एग्जांपल দেখলে ক্লিয়ার জি হয়ে স্যার। যাবে। দেখো বলছে উই ক্যান নট বাট, উই ক্যান নট বাট, দেখো লেখা আছিল আমার এই জায়গায় কুড নট বা কুড ক্যান নট হেল্প অথবা ক্যান নট বাট, কুড নট হেল্প অথবা কুড নট বাট এগুলা থাকলে পরে যদি ভার্ব থাকে, দেখো এটার পরে ভার্বটা ছিল লিভ, উই ক্যান নট বাট, এই কুড ক্যান নট বাট থাকার কারণে লিভের সাথে আইএনজি হয়ে গেছে, উই ক্যান নট বাট লিভিং দেয়ার, মানে আমরা সেই জায়গাটা ত্যাগ না করে থাকতে পেরেছিলাম, পারি নাই, মানে আমরা আমাদেরকে বাধ্য করা হয়েছিল এই জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য। এইরকম যদি কোনো মিনিং আসে, উই ক্যান নট বাট লাফিং, উই ক্যান নট বাট ওয়াচিং হিম সুইমিং ইন দ্য রিভার, অর্থাৎ যে জিনিসটা তোমার সেন্টেন্সে যদি ক্যান নট বাট অথবা কুড নট বাট থাকে অথবা ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প থাকে, তারপরে যে ভার্বটাই আসবে সেটার সাথে আইএনজি যোগ করতে হবে। বুঝা গেছে কথাটা? জি স্যার। যেমন ধরো পরের এক্সাম্পলে খেয়াল করো, আই এম লুকিং ফরওয়ার্ড জি টু, স্যার। আই এম লুকিং ফরওয়ার্ড টু, আমরা বলছিলাম লুক ফরওয়ার্ড টু উইথ এ বিউটি, এগুলোর পরে আইএনজি হয়, তাহলে দেখো লিখছে আই এম লুকিং ফরওয়ার্ড টু ছিল গেট, সেটা হয়ে গেছে গেটিং, আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ স্কলারশিপ, ঠিক আছে না? জি স্যার। আরেকবার দেখো বলছে, আমি বলছিলাম যে কোন ধরনের যদি প্রেপোজিশন থাকে, প্রেপোজিশনের নাম বলো দেখি কয়েকজন। প্রিপোজিশন টু, অফ, ফ্রম এগুলা স্যার। অন্য কেউ ফ্রম, ইন, হ্যাঁ অন, ইন পাইলাম, অফ, আর একটু একটা with help, with help, part, and but or কি রে এন্ড অর বাট এগুলা কি প্রেপোজিশন? ইন, অফ, এট, উইথ, উইথআউট, আফটার, বিফোর এগুলা, ঠিক আছে? এগুলো হলো প্রেপোজিশন। yes sir নিয়মটা হলো কি দেখো, আমরা এই রুল নাম্বার 8 এ কি পড়ছি, যে যদি কোনো ধরনের প্রেপোজিশন থাকে তারপরে ভার্ব থাকে, সেই প্রেপোজিশনের সাথে আমাকে আইএনজি যোগ করে ফেলতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো স্ট্রাকচারে, হি নেভার থট অফ, অফটা কি প্রেপোজিশন না? তাহলে শব্দ ছিল গো, আইএনজি হয়ে গেছে গোয়িং, হি নেভার থট অফ গোয়িং দেয়ার। আমি যদি বলি হি ইজ ক্যাপেবল অফ ডুইং এনি ওয়ার্ক, দেখো হি ইজ ক্যাপেবল অফ ডুইং, হি ইজ এক্সপার্ট ইন স্পিকিং, খেয়াল করতেছো কিভাবে আইএনজি হইতেছে? জি স্যার। দেখো হি ইজ এক্সপার্ট ইন স্পিকিং, ইন আসিল পরে স্পিক আইএনজি হয়ে গেছে, হি ইজ এক্সপার্ট ইন স্পিক বললে কিন্তু সেন্টেন্সটা রাইট না। আমি যদি বলি হি ইজ এক্সপার্ট ইন স্পিক, দেখো সেন্টেন্সটা শুনতেও কিন্তু ভালো লাগে না, হি ইজ এক্সপার্ট ইন স্পিক, সেন্টেন্সটা কি রকম হয়ে যায় না? স্ট্রাকচারটা হলো প্রেপোজিশনের পরে আইএনজি, হি ইজ এক্সপার্ট ইন সিঙ্গিং, হি ইজ এক্সপার্ট ইন স্পিকিং, হি ইজ এক্সপার্ট ইন ফিশিং, হি ইজ ক্যাপেবল অফ ডুইং এনিথিং। ওকে, সো রুল নাম্বার 8 হলো এই জিনিসগুলা। একটা জিনিস খেয়াল করো, যদি আমাদের ক্লাসটা ক্লোজ হয়ে যায় আমরা আবার সেম আইডি পাস দিয়ে আমরা একটু কন্টিনিউ করব, ঠিক আছে? কারণ হয়তো আমরা দেখা যেতে পারে আবার 5-10 মিনিট নেওয়া লাগতে পারে, যদি আমরা কভার না করতে পারি সেক্ষেত্রে আমরা আবার সেম আইডিতে আমরা আবার জয়েন করব। ওকে স্যার।
একটু খেয়াল করো রুল নাম্বার 9, দেখো এটা আগে পড়ছো কিনা। If the If the sentence sentence contains contains it is high time, it is time, which can see the sentence will be in past sir. form. জি স্যার পড়ছি আগে। আর সবার কি জানা এটা? জি জি ভাই। আচ্ছা, ইট ইজ হাই টাইম আসলে কি বোঝায়, কেউ বলতে পারবা? এখনই একই উপযুক্ত একই সময়। সময়, এখনই সময় উপযুক্ত সময়। মানে এখন যদি না করতে পারো তাহলে আর করতে পারবা না, জি স্যার। ঠিক আছে? সো এই ধরনের সেন্টেন্স গুলো যদি আমরা রাইট ফর্ম অফ ভার্বে পাই, সেই ক্ষেত্রে আমাকে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম থাকলে পরের অংশে যে সাব ভার্বটা আসবে সেই ভার্বটাকে অবশ্যই পাস্ট টেন্সে লিখতে হবে, দ্যাট মিন্স পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। জি শুধুমাত্র ইট ইজ টাইম। জি, কে কি বলতে চাইছিলে কিছু বলো। স্যার আচ্ছা ঠিক আছে, কেউ বলে নাই, কে কিছু বলতে চাইছিল, কথা বললো পরে নাই। আচ্ছা, সো খেয়াল করে দেখো, সেম ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, অথবা যদি উইশ থাকে অথবা ফ্যান্সি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু পরের অংশটা পাস্ট ইনডিফিনিট করতে হয়। কিভাবে দেখো, আমি যদি বলি আই উইশ আই ওয়্যার এ বার্ড, আই উইশ আই ওয়্যার এ কিং, দেখো খেয়াল করে পরের অংশে কিন্তু আমি পাস্ট টেন্সে লিখছি, আই উইশ আই ওয়্যার বলছি, তাই না? এখন কথা হলো আমরা নরমালি কি জানি যে আই এর পরে অক্সিলারি ওয়াজ বসে, কিন্তু এই জায়গায় ওয়্যার কেন বসলো, কেউ কি বলতে পারবে এটা? আই উইশ আই ওয়্যার এ বার্ড কেন হইলো, কেন হইলো না আই উইশ আই ওয়াজ এ বার্ড? স্ট্রাকচারটা কি কারো জানা আছে রে? আচ্ছা আমাকে বলো, আই এর সাথে পাস্ট টেন্সে আমরা অক্সিলারি কি ইউজ করি? আই এর সাথে আই ওয়াজ হ্যাঁ ওয়াজ। সাহস করে বইলো, কারণ ল্যাপটপের ভিতর Was দিয়ে were কিন্তু আমি মারতে পারবো না কাউরে, বকাও দিতে পারবো না। স্যার বোকা তো, স্যার মারা তো আসল নাই, আসল তো লজ্জা স্যার। না, লজ্জা বলতে কোনো জিনিস নাই, শিখতে গিয়ে লজ্জা পাওয়ার কোনো দরকার নাই, বরং কেউ যদি না জেনে বলে আমি সব জানি সেটা বরং লজ্জার, পরে যখন কেউ জিজ্ঞেস করবে পারবে না। পৃথিবীতে সবাই সবকিছু জানবে, এটা হয় না। স্যার এটা কি was were being এরকম I were I be এরকম তো হবে না। এটা সমস্যা করতেছে অনেকেরই। জি স্যার। আপনার কথা তো আমি শুনতে পাচ্ছি না। তুমি আরেকবার একটু তোমার নেট কানেকশনটা একটু চেক করে দেখো রে, তোমার ওই জায়গায় মনে হয় স্লো নেট কানেকশনটা, কারণ যাদের এই জায়গায় নেটে প্রবলেম করবে তাদেরই একটু শোনা যাবে না। জি স্যার। আচ্ছা দেখো, সো কেন ওয়্যার হইলো, দেখো নরমালি আমরা আয়ের সাথে ওয়াজ বসাই, কিন্তু যখন কোনো কল্পনাতে চলে যায়, যেমন ইমাজিনেশন থাকে, তখন সেই ক্ষেত্রে ওয়্যার লিখতে হয়। যেমন আই উইশ আই ওয়্যার এ বার্ড, আমি কি বললাম, আমি যদি একটা পাখি হতাম, আমার পক্ষে কি পাখি হওয়া সম্ভব? এটা আমার একটা কল্পনা না? জি স্যার। হ্যাঁ, এই ক্ষেত্রে কল্পনার ক্ষেত্রে আমরা আই এর সাথে ওয়্যার ইউজ করতে পারি, বাট নরমালি আই এর সাথে ওয়াজ হবে। এখন আমি যদি রাজা হতাম, আই উইশ আই ওয়্যার এ বার্ড, সরি আই উইশ আই ওয়্যার এ কিং, হি উইশ হি ওয়্যার এ কিং। হ্যাঁ, আমি যদি একজন রাজা হতাম তাহলে এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াতাম, তাই না? কত স্বপ্ন। এটা তো স্যার পসিবল। হ্যাঁ এটা পসিবল, বাট এটা এক ধরনের ইমাজিনেশন। এখন রাজার যুগ নাই রে। হ্যাঁ জি স্যার। এখন রাজাদের যুগ আছে না? জি না স্যার। দেন এখন মন্ত্রীদের যুগ। হ্যাঁ স্যার রুল 9 এর एग्जांपल 2টা বুঝতে পারিনি। एग्जांपल 2টা বুঝতে পারো নাই? এই যে আমি বললাম জি স্যার। উইশ ফ্যান্সি, এইগুলা থাকলেও পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়। ফ্যান্সি মানে হলো শখ বা কল্পনা। জি। এই কারণে পরেরটা দেখো টার্নড হয়ে গেছে। এগুলো আমি সব তোমাদের एग्जांपल যখন আরো দেখাবো তখন আরো ক্লিয়ার হবে। আপাতত রুলস গুলো একটু পড়ো, একটু বুঝে যাও, এটাই যথেষ্ট। আমরা যখন एग्जांपल করব তখন দেখবা অনেক ইজি লাগবে। জি স্যার। বাট এই জিনিসগুলো যদি না জেনে আমরা एग्जांपल-এ চলে যাই তাহলে মনে হবে সবকিছু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আমাদের। জি স্যার। কারণ কথা হলো ডাক্তারের কাছে গেলে কিন্তু এখন দেখো আগে টেস্ট দে, ডাক্তার সরাসরি ওষুধ দিয়ে দেয় না।
জি স্যার। আচ্ছা জি স্যার, রোগীর অবস্থা তো বুঝতে হবে, পরে হ্যাঁ না রোগীর অবস্থান ঔষধ। বুঝতে হবে আর আমাদের গ্রামারের অবস্থান বুঝতে হবে আগে, তারপরে আমরা যাব মেনটাতে। জি স্যার। ওকে, এই রুলসটাও আশা করি তোমাদের জানা। লেস্ট থাকলে পরের অংশ শুড দিয়ে শুরু করতে হয়। জি জি স্যার। স্যার, এটা জানা স্যার। গুড। যেমন হি ran ফার্স্ট, সে দ্রুত দৌড়াচ্ছিল। লেস্ট হি শুড মিস দ্য বাস, সে না হয় সে বাসটা মিস করে ফেলতো। লেস্টের পরে সবসময় শুড ইউজ করতে হবে, লেস্টের পরে শুড। আর লেস্ট মানেই কিন্তু নেগেটিভ বোঝাচ্ছে, ঠিক আছে? আর এই জায়গায় খেয়াল করে স্যার। দেখো, হি ওয়ার্কড হার্ড লেস্ট হি মাইট নট সাকসিড ইন লাইফ। সে কঠোর পরিশ্রম করেছিল, যদি না করতো তাহলে সে হয়তো জীবনে সফল হইতে পারতো না। সো পরের অংশ আমাকে শুড অথবা মাইট দিয়ে শুরু করতে হবে। আমরা একটা লিখলেই হবে, শুড লিখলেই হবে, মাইট না লিখলেও চলবে, তবে যে কোনোটা দিয়ে শুরু করা যায়। ওকে জি স্যার। আচ্ছা, এই ওয়ার্ড ফার্স্ট টেস্ট। রুল নাম্বার 11 দেখো, সবচেয়ে ইজি, এটা আমি আর বলবো না। যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার লিখতে হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাকেও প্লুরাল করতে হবে। এটা তোমরা সবাই জানো, এটা নিয়ে আর আমরা আলোচনা করব না। হ্যালো, জি স্যার। স্যার রোল নাম্বার 11 নিয়ে কি আলোচনা করতে হবে না? দেখো তো এটা সবাই জানি না আমরা, যে সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্বটা হয়। হ্যাঁ স্যার। জি জি স্যার। স্যার, এটা আমরা জানি। আচ্ছা আমাকে বলো তো, দ্য কালার অফ হিজ আইজ আর হবে না ইজ হবে? জি স্যার, আবার বলেন। দ্য কালার অফ হিজ আইজ আর হবে না ইজ হবে? আইস আইস স্যার তাহলে আর হবে। আর আর হবে স্যার। আর হবে স্যার, কনফার্ম। কনফার্ম? জি স্যার। আর আমি কনফার্ম বললাম আর হবে না, কি কারণে আমাকে কোয়েশ্চেন করো? কেন স্যার হবে না? সিঙ্গেল পারসন স্যার, সিঙ্গেল পারসন আসবার তো চান্সই নাই। দেখো দ্য কালার বলছে, সাবজেক্টটা কোন জায়গায়? দ্য কালার। জি ও স্যার। দ্য কালার অফ হিজ আইজ, তার চোখের রং। রং তো দুই রকমের হয় না রে, কথাটা বুঝো নাই? ক্লিয়ার হয়নি স্যার। বুঝছি স্যার, দেখো বুঝছি এই স্যার। জায়গায় সাবজেক্টটা হলো কালার। যদি আমি বলতাম হিজ আইজ, শুধু হিজ আইজ বলতাম, তখন আর হইতো হিজ আইজ আর। কিন্তু আমি তো বলছি দ্য কালার অফ হিজ আইজ, সো এই জায়গায় আমার সাবজেক্টটা হলো কালার, রং, একটা রঙের কথা বলা হচ্ছে। সো এই জায়গায় কালারটা সিঙ্গুলার, তো সেই ক্ষেত্রে হবে জি কালার স্যার। অফ হিজ আইজ ইজ। বুঝা গেছে? জি জি স্যার। স্যার। জি স্যার। এখন কোনটা কনফার্ম? ইজ। স্যার ইজ। আচ্ছা ফাইন। ওকে, রুল নাম্বার 12 একটু খেয়াল করো, এটা একটু ট্রিকি আছে, যদি জানা থাকে তাহলে তো ভালো। আর আমাদের 1 মিনিট কত সেকেন্ড আছে বুঝছো? আমাদের ক্লাসটা হয়তো অফ হয়ে যেতে পারে, তোমরা আবার কাইন্ডলি যে আইডি পাস আছে ওইটাতে আবার একটু 2 মিনিট পরে ঢুকে যাবা, ঠিক আছে? তাহলে হয়ে যাবে, আমরা কন্টিনিউ জি করতে পারবো আচ্ছা স্যার। যতক্ষণ বলা যায় ক্লোজ হওয়ার আগে। একটু খেয়াল করে দেখো, এই স্ট্রাকচারটা কি তোমরা পড়ছো আগে? রোল নাম্বার 12। while plus per While plus ing plus plus subject plus past continuous or progressive tense। এটা পড়িনি স্যার। আচ্ছা এই জায়গায় রুলস পড়ে কিছু বুঝবা না, আমি একটু বলে দিলে ক্লিয়ার হয়ে যাবে। হোয়াইলটা হলো এক ধরনের প্রেপোজিশন। সো হোয়াইলের পরে যদি ভার্ব আসে তাহলে ডাইরেক্টলি ভার্বের সাথে আইএনজি, আমরা আগে পড়ে আসছি না? জি স্যার। জি স্যার। হোয়াইলের পরে ভার্ব আসলে আইএনজি হয়ে যাবে, যেমন হোয়াইল ওয়াকিং, হোয়াইল টকিং, হোয়াইল সুইমিং, হোয়াইল ওয়াচিং। বুঝা যাচ্ছে কথাটা? জি স্যার। জি জি স্যার। স্যার। তারপরে হোয়াইল সিঙ্গিং, হোয়াইল ডান্সিং, যাই হোক, হোয়াইলের পরে যদি ভার্ব আসে সেটা ডিরেক্টলি আইএনজি হয়ে যাবে। জি স্যার। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, খেয়াল করে দেখো, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, এই জায়গায় দেখো